আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক কলেজ পড়ুয়া মেয়ে তারই 4 বন্ধু বান্ধবীর উপর কালো জাদু করে এবং নিখোঁজ হয়ে যায়, যার ফলে এক ভয়ানক জিন ওই 4 জনের পেছনে লেগে যায় এবং বিভিন্নভাবে তাদেরকে যন্ত্রণা দিতে থাকে। এমনকি এক পর্যায়ে তাদের মধ্য থেকে একজনকে মেরেও ফেলে। বাকি 3 জন যখন জানতে পারে যে তাদেরই বান্ধবী তাদের উপর কালো জাদু করেছে, তখন তারা বান্ধবীকে খুঁজতে আরম্ভ করে। এতে করে তাদের সামনে খুলতে থাকে একের পর এক রহস্য এবং তাদেরই করা কিছু নিকৃষ্ট পাপ, যার কারণে এখন শুধুমাত্র তারাই নয়, বরং তাদের পরিবারের থেকে শুরু করে তাদের আগামীতে আসা বংশধররা পর্যন্ত এই জিনের আছড় থেকে বাঁচতে পারবে না। গল্পটি হলো সদ্য মুক্তি পাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ইন্দোনেশিয়ান মুভি মান্ত্রা সুরুগানার। তো চলুন আর দেরি না করে এই ভয়ানক মুভির গল্প জানা যাক। গল্পের শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা নিজেই নিজের পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে প্রচন্ড কান্না করতে থাকে। লোকটির মেয়ে ছুটে এসে তার পা জড়িয়ে ধরে এবং বলতে থাকে এই কাজটি না করতে। লোকটি মেয়ের কথা শোনে না, বরং সে অদ্ভুত এক মন্ত্র পড়তে থাকে এবং কাঁদতে থাকে। হঠাৎই বাচ্চা মেয়েটিরও কিছু একটা হয়ে যায়। সে বাবার সাথেই মন্ত্র পড়তে আরম্ভ করে। তখনই আমরা লোকটির পেছনে এক ভয়ানক আকৃতিকে দেখতে পাই যে কিনা তার হাতে একটি হারিকেন তুলে নিয়েছিল। হারিকেন হাত থেকে পড়ে আগুন ধরে যায় এবং সেই আগুনে পুড়ে মারা যায় লোকটি। আগুনের ঝলকে বাচ্চা মেয়েটির হাতও পুড়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। এখন ওই বাচ্চা মেয়েটি বড় হয়ে গিয়েছিল। বর্তমানে সে বাসে করে কোথাও একটা যাচ্ছিল। তার হাতে আমরা এখনো সেই পোড়া দাগটি দেখতে পাই। তার নাম হলো তান্ত্রী। তান্ত্রী বাস থেকে নেমে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এটি হলো একটি হোস্টেল যেখানে তান্ত্রী থাকবে। বাড়ির ভেতরে আমরা দুজন মানুষের ছবি এবং বেশ কিছু নোটিশ দেখতে পাই। এই সময় দুটো মেয়ে এসে জিজ্ঞাসা করে তান্ত্রী কি সেই মেয়ে যে কিনা স্কলারশিপ পেয়েছে। তান্ত্রী তাদের কথার কোনো উত্তর না দিয়েই ভেতরে চলে যায়। সেখানে আমরা আরো একজন মহিলাকে দেখতে পাই। তান্ত্রী এবার তার নিজের ঘরে যায়। পেছন পেছন নিচে দেখা হওয়া মেয়ে দুটোও আসে। তারা নিজেদের পরিচয় দেয়। একজনের নাম হলো ফে, আরেকজনের নাম আস্থা। দুজন জিজ্ঞাসা করে সে একা থাকবে কিনা। তান্ত্রী বলে সে একা থাকবে। তখন ফে এবং আস্থা বলে সে যেন সাবধানে থাকে। তারা চলে গেলে তান্ত্রী ঘরে সেটেল হয়ে যায়। এরপর সে একটি গ্রুপ ফটো বের করে। এই ছবিটির পেছনে লেখা হেট ইউ গাইস। ছবিটি হঠাৎই তার হাত থেকে পড়ে যায়। সে তা তোলার জন্য খাটের নিচে উকি মারে। ঠিক তখনই এক ভয়ানক মুখ দেখে সে ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা আস্থাকে দেখতে পাই যে কিনা নিজের ঘরে বসেছিল। তাকে জামাল আঙ্কেল নামের একজন লোক মেসেজ করছিল। সে কেমন আছে, বাড়ি ফিরবে কবে, এই সব লিখছিল। হঠাৎ করেই আস্থা কল্পনায় নিজেকে নিজেই গলায় ছুরি চালিয়ে মেরে ফেলতে দেখে, যা দেখে সে বেশ ঘাবড়ে যায়। তবে সেই ব্যাপারটা কারোর সাথেই শেয়ার করে না। পরদিন আস্থা, তান্ত্রী এবং ফে একসাথে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তান্ত্রী জিজ্ঞাসা করে এখানে অদ্ভুত কিছু আছে কিনা, কারণ এখানে আসার পর থেকেই তার এমন কিছু অভিজ্ঞতা হচ্ছে যা তার আগে কখনো হয়নি। তখন আস্থা বলে ওঠে গত বছর তাদের দুজন বন্ধু হঠাৎ করে এখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তাদের একজনের নাম আরম এবং আরেকজনের নাম হলো লুকি। আরম একদিন তার বাবার সাথে এখান থেকে গিয়েছিল আর কখনোই ফিরে আসেনি। তার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এছাড়া লুকি হঠাৎ করেই একদিন গায়েব হয়ে যায়। সবার ধারণা লুকি নিজেকে নিজে শেষ করে দিয়েছে, কারণ লুকির লকারে এমন একটি চিঠি পাওয়া গিয়েছিল যা পড়ে মনে হচ্ছিল এটি তার শেষ লেখা চিঠি। এখানে তাদের কথাবার্তার মাঝখানেই দুজন ছেলের মধ্যে ঝগড়া লেগে যায়। একটি ছেলে আরেকটি ছেলেকে জিজ্ঞাসা করে সে আসলে কি চাইছে, সে কেন আরমের ঘরে গিয়েছিল। অন্য ছেলেটি বলে সে গিয়েছিল কারণ আরম তার বন্ধু ছিল। অন্যজন বলে আরম তারও বন্ধু, তবে এখন তাদের এই সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক তখনই সেখানে একটা ছেলে চলে আসে এবং অন্য ছেলেটি এসে তাদের টেবিলে বসে পড়ে। তখন ফে তান্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। ছেলেটির নাম হলো রেজা। এখন ওই দিন তান্ত্রিক গোসল করছিল। হঠাৎই তখন সে তার পাশে একটি শব্দ শুনে চমকে ওঠে। আশেপাশে দেখে সে তেমন কিছুই দেখতে পায় না। এরপর সে আবারও গোসল করতে থাকে। তখন আবারও ওই শব্দ শোনা যায়। সে দ্রুত গোসল শেষ করে বেরিয়ে যায়। ঠিক তখনই আমরা তার পেছনে একটি ভয়ানক ছায়ামূর্তি দেখতে পাই। এরপর আমরা ফেকে দেখি সে তার ঘরে বসেছিল এবং রেডিও শুনছিল। হঠাৎ করে রেডিও চ্যানেলটি পরিবর্তন হয়ে যায়। সেখানে গানের পরিবর্তে ফিসফিস শব্দ শোনা যায়। ফে প্রথমে ব্যাপারটা পাত্তা দেয় না। এই ঘটনা যখন আবারও ঘটে তখন ফে রেডিওর কাছে যায় এবং শুনতে পায় কেউ ফিসফিস করে
করে বলছে এই স্পেলের পরিবর্তে তার জীবন দরকার, তার রক্ত দরকার। এ কথা শুনে ফে বেশ ভয় পেয়ে যায়। তখনই সে বাইরের শব্দ শুনতে পায় এবং ধীরে ধীরে দরজা খুলে বাইরে যায়। বাইরে কিছু না দেখতে পেয়ে ফে আবারও তার নিজের ঘরে আসতে যায়। তখন পেছনে কারোর উপস্থিতি অনুভব করে সে দ্রুত তার ঘরে ঢুকে পড়ে এবং বাইরে কেউ আছে কিনা দেখার জন্য জানালার পর্দা সরায়। তখনই সে জানালার কাছে নিচের ছায়ামূর্তি দেখতে পায়, যার চোখ দিয়ে রক্ত পড়ছিল। ফে ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। অন্যদিকে আমরা তান্ত্রিককে দেখতে পাই, যে বসে বসে তার বাবার ছবি দেখছিল। তার গলায় একটি হারও দেখা যায়, যেটা তার বাবাই তাকে দিয়েছিল। তান্ত্রিক এখানে তার বাবার কথা খুব মনে পড়ে এবং তার ভীষণ মন খারাপ হয়ে যায়। একসময় সে ঘুমিয়ে পড়ে, পরক্ষণে আবার তার ঘুমও ভেঙে যায়। তার চোখের সামনে সে একটি ভীষণ দেখতে পায়, যে ভীষণে সে লুকিকেও দেখতে পায়, যে কিনা চিঠিতে লিখেছিল যে সে যা করেছে তার জন্য সে পস্তাচ্ছে। সে সবকিছু ছেড়ে যেতে চায়, তাই কেউ যেন তাকে না খোঁজে। একথা বলেই সে হাতে একটি ছুরি তুলে নেয়। তান্ত্রিক লুকির উদ্দেশ্যে বলতে থাকে সে যেন এই কাজটি না করে, ঠিক যেভাবে সে ছোটবেলায় তার বাবাকে বলেছিল। তবে লুকি তার কথা শোনে না, বরং সে তার হাতের ছুরিটি নিজের কানে ঢুকিয়ে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল সে ইচ্ছা করেই এই কাজ করছে না, বরং কেউ একজন তার হাত ধরে ছুরিটি ঢুকিয়ে দিচ্ছে। যে এই কাজটি করছিল আমরা তাকে আয়নায় দেখতে পাই। এটি হলো সেই ভয়ানক ছায়ামূর্তিটি। লুকি কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে বেরিয়ে আসে। তার পেছন পেছন ছুটে বেরিয়ে আসে তান্ত্রিক আবারও লুকিকে এইসব করতে নিষেধ করতে থাকে। তবে লুকির তা শোনার কথা না। সে নিজের গলায় ছুরি চালিয়ে পাশের কুয়ায় পড়ে যায়। আর এরপরই তান্ত্রির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তান্ত্রিক দেখতে পায় তার সারা মুখে রক্ত লেগে আছে, যে ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। পরদিন সকাল হতেই তান্ত্রিক চলে যায় ওই কুয়ার কাছে, যা সে স্বপ্নে দেখেছিল। সেখানে একটি কঙ্কাল পড়েছিল। ঘটনাস্থলে পুলিশ চলে আসে। অবশেষে লুকির লাশ খুঁজে পাওয়া যায়। এদিকে ফে কাঁদতে কাঁদতে গত রাতে তার সাথে যা ঘটেছে সেই ঘটনা আস্থাকে বলতে থাকে। তখন সেখানে তান্ত্রিক চলে আসে। আস্থা বলে তারা জানে তান্ত্রির এমন ক্ষমতা আছে যা অন্য কারণ নেই। সে যেভাবে করে লুকিকে খুঁজে বের করেছে সেভাবে যেন আরমকেও খুঁজে বের করার চেষ্টা করে, কেননা তারা আরমকে নিয়ে বেশ চিন্তিত। এখন আরমকে খুঁজে পাওয়ার উদ্দেশ্য নেই, তারা সবাই বাইরে বের হয়ে যায়। তাদের সাথে যোগ দেয় রেজা। এই সময় একটি ছেলে এসে তান্ত্রিককে জিজ্ঞাসা করে সে লুকিকে কিভাবে খুঁজে পেল। এই ছেলেটির সাথে গতদিন রেজা ঝগড়া হয়েছিল। রেজা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে তান্ত্রিক বারবার সেই ছেলেটিকে দেখতে থাকে। আর এরপর তারা তিনজন চলে যায় আরমের বাড়ির সামনে। দেখে মনে হয় এই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত। তারা এখানে তান্ত্রিককে নিয়ে এসেছিল, কেননা এখানে থাকলে সে যদি আরমের ব্যাপারে বা আরম কোথায় আছে সেই ব্যাপারে কোনো কিছু অনুভব করতে পারে। তারা সেখানে গাড়িতেই কিছুক্ষণ অপেক্ষা করে, তবে এতে খুব একটা লাভ হয় না। তান্ত্রিক কিছুই অনুভব করতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাড়ির ভেতরে প্রবেশ করবে। সদর দরজা পার করে বাড়ির ভেতরে গিয়ে তারা দেখতে পায় সেখানে কেউই নেই। তবে ঘরের মধ্যে তারা তখনও ঢুকতে পারছিল না। তান্ত্রিক বাড়ির আশেপাশে ঘুরে দেখছিল। হঠাৎ করে সে জানালার পাশে আবার ওই ছায়ামূর্তিটিকে দেখতে পায়। ভয় পেয়ে সে জানালার কাঁচ ভেঙে ফেলে এবং কাঁচে তার হাত কেটে যায়। চিৎকার শুনে রেজা এবং ফে ছুটে আসে তার কাছে। তখনই শোনা যায় আস্থার গলা। সে বলে সে ভেতরে যাওয়ার পথ খুঁজে পেয়েছে। তাই তারা সবাই মিলে এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। দেখা যায় সবগুলো দরজা এবং ড্রয়ার খোলা, যা দেখে রোজা বলে নিশ্চয়ই মাহেশ এখানে এসেছিল কিছু খুঁজতে। মাহেশ হলো সেই ছেলেটা যার সাথে কিছুক্ষণ আগেই তাদের দেখা হয়েছিল। তান্ত্রিক এখানে একা একা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই তখন তার কিছু একটা হয়ে যায়। সে যেন কারোর একটা বশে চলে আসে। ধীর পায়ে তান্ত্রিক একটি ঘরে গিয়ে দাঁড়ায়। সে যেতেই আসবাবপত্রগুলো একা একা নড়তে থাকে। ঘরের মাঝে একটি চক্র আঁকা ছিল। সে ওই চক্রের সামনে মাথা নিচু করে বসে পড়ে। আস্তে আস্তে চক্রটি থেকে ধোঁয়া উঠতে থাকে। এদিকে বাকিরা হঠাৎই লক্ষ্য করে তাদের সাথে তান্ত্রিক নেই। তান্ত্রিককে খুঁজতে খুঁজতে তারা উপরের ঘরে চলে আসে। এখানে এই চক্রের মাঝে হঠাৎই একটি পুরনো বই চলে আসে। দেখে মনে হচ্ছিল এটা কোনো রিচুয়ালের বই। বসে থাকা তান্ত্রিক ওই পুরনো শয়তানি বইটি তুলে নেয় এবং কিছু একটা পড়তে থাকে। সবাই সেখানে চলে আসলে তান্ত্রিক হঠাৎই হুঁশ ফিরে আসে। তান্ত্রিক বলে সে জানতে পেরেছে তাদের তিনজনের উপর কালো জাদু করা হয়েছে। চক্রটিতে ফে, আস্থা এবং রেজার নাম লেখা ছিল। এর মানে আরম তাদের উপর কালো জাদু করেছিল। ফে কাঁদতে কাঁদতে বলে এই সব কিছু রেজার জন্য হয়েছে। রেজা বলে এই চক্র
সম্ভবত তাদের তিনজনেরই নাম লেখা আছে। আস্থা বলে এখানে যা কিছু শুরু হয়েছে তার শেষ তাদেরই করতে হবে। তান্ত্রী বলে সে তো এসবের মধ্যে নেই। তখন আস্থা বলে লুকির খোঁজ সেই বের করেছে, সে তাদের এখানে এনেছে, এখন তারই তাদেরকে সাহায্য করতে হবে। ফে কাঁদতে কাঁদতে বলে তান্ত্রী ছাড়া তাদের সাহায্য করার আর কেউ নেই। এবার তান্ত্রী রাজি হয় এবং বলে সে তাদেরকে ওয়াদা করতে পারবে না, তবে চেষ্টা করবে। শুরু হয় তান্ত্রীর চেষ্টা। তান্ত্রী তাদের সবার হাতে একটি একটি করে কাচের টুকরো দেয়। এরপর সবার হাতে হাত রেখে সে চাপ দেয়, এতে করে সবার হাত কেটে রক্ত বের হয়। সবার রক্ত সেই চক্রে পড়তে থাকে। এই সময় তান্ত্রী হঠাৎই কারোর বশে চলে আসে, তার চোখ পুরোপুরি সাদা হয়ে যায়। তান্ত্রী মন্ত্র পড়তে শুরু করে এবং তার সাথে মন্ত্র পড়তে থাকে বাকিরাও। হঠাৎ করেই তারা অন্য একটি কণ্ঠ শুনতে পায়, যে কণ্ঠ ফিসফিস করে মন্ত্র পড়ছিল। এই মন্ত্র কিছুক্ষণ চলার পর তান্ত্রীর সামনে এক ভয়াবহ ডিমন চলে আসে। সেটি বলতে থাকে সে 5 জন পাপীকে অভিশপ্ত করেছে, আর এই অভিশাপ এতটাই ভয়ানক যে সেটি তার সাথে সাথে তার মেয়ে, তার স্ত্রী এবং তার পুরো পরিবারকে বহন করতে হবে। সে তাদের বংশধরের জীবনও নরক বানিয়ে দিবে, যাতে করে তার এই অভিশাপ শক্তিশালী থাকে। তারা সবাই তার সাহায্য চাইছে, তবে সে এখন সাহায্য করতে পারবে না। এই অভিশাপ সে তখনই তুলবে যখন তারা তার পৃথিবীতে চলে আসবে। মূলত এই অভিশাপের দরুন যে জিনটি তাদের পিছে পড়ে গিয়েছিল, সে বোঝাতে চাইছিল যে মৃত্যু পর্যন্ত এই অভিশাপ চলতে থাকবে। একথা বলেই ওই জিনটি ধোঁয়ায় মিলিয়ে যায়। তান্ত্রীরা সবাই এতে করে ভয় পেয়ে যায়। গাড়িতে উঠে কাঁদতে কাঁদতে ফে বলে যে ওই শয়তান জিনটি বলেছে এটি তাদের মেরে ফেলবে। এই বলে সে প্রচন্ড কাঁদতে থাকে। আস্থা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এবং রেজাকে বলে তাকে তার বাড়িতে নামিয়ে দিতে। অন্যদিকে ফেকে এত ভয় পেতে দেখে তান্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে ভয় পেতে নিষেধ করে এবং বলে যতক্ষণ তাদের নিয়ত পরিষ্কার থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কিছুই হবে না। সে এও বলে তাদের এখনো অনেক রহস্যের সমাধান করতে হবে। লুকির মৃত্যুর রহস্য তার মধ্যে একটি। এখন এরপর আমরা আস্থার বাড়িতে একজন অসুস্থ লোককে দেখতে পাই। এই লোকটি হলো আস্থার জামাল চাচা। সে কিছুটা অসুস্থ, তার নাকে আমরা অক্সিজেন মাস্ক লাগানো দেখতে পাই। জামাল চাচা ঘুমিয়েছিল। তখন আস্থা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। সে আস্তে করে জামাল আঙ্কেলের কাপড়ের একটা টুকরো এবং দাড়ি কেচি দিয়ে কেটে নিজের কাছে রেখে দেয়। খুব সাবধানতার সাথে কাজটি করলেও জামাল চাচার ঘুম ভেঙে যায়। সে আস্থাকে জিজ্ঞাসা করে আস্থা তার মেসেজের উত্তর দেয় না কেন। আস্থা তার কথার কোনো জবাব দেয় না। তখনই চাচা তার হাতের কেচি দেখতে পায় এবং এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। আর ঠিক তখনই সে আস্থার উপর নির্যাতন করতে শুরু করে, যা দেখে আমরা বুঝতে পারি ছোটবেলা থেকে আস্থা তার জামাল চাচার এই শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছে। সেই একমাত্র আস্থার গার্জিয়ান, যে কারণে তার যাওয়ার মতো কোথাও জায়গা নেই। তাই সে দিনের পর দিন এই কষ্ট সহ্য করে এসেছে। তবে এখন এই কষ্টের অবসান ঘটতে চলেছে কালো জাদুর মাধ্যমে। এ কারণেই আস্থা জামাল চাচার দাড়ি এবং কাপড়ের অংশ কেটে নিয়েছিল। অন্যদিকে রেজা বাকি দুজনকে হোস্টেলে নামিয়ে ফিরে আসে। ফেরার সময় হঠাৎ করেই সে গাড়ির ব্যাক ক্যামেরাতে ওই শয়তানি জিনটাকে দেখতে পায়। তখনই সে গাড়িটি থামিয়ে দেয় এবং চিৎকার করতে আরম্ভ করে। তার মনে হয় কেউ একজন পেছন থেকে তার গলা চেপে ধরেছে। গাড়ির পেছনের সিটে আমরা তখন ওই জিনটাকে দেখতে পাই। এদিকে রেজার চিৎকার শুনে তান্ত্রী এবং ফে ছুটে আসে, তবে তারা গাড়ির পেছনে কাউকেই দেখতে পায় না। ফে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। রেজা তখন কোনো মতে বলে সে ঠিক আছে। ফে জানতে চায় ওই শয়তান জিনটি তার সাথে কিছু করেছে কিনা, তবে রেজা কিছুটা জোরেই বলে ওঠে সে ঠিক আছে। ফলে আর কোনো কথা না বাড়িয়ে ফে ঘরে ফিরে যায় এবং সেখানে একটি বিকট শয়তানি হাত তার মুখ চেপে ধরে। এরপর কি হয় তা আমাদেরকে দেখানো হয় না, দেখানো হয় আস্থাকে, যে কিনা নির্যাতিত হয়ে অসহায় অবস্থায় শুয়ে শুয়ে কাঁদছিল। দৃশ্য চলে যায় তান্ত্রীর কাছে। তান্ত্রী টয়লেটে ছিল। তখনই হঠাৎ করে সে কারোর বশীভূত হয়ে যায় এবং একটি ভীষণ দেখতে শুরু করে। কল্পনায় সে দেখতে পায় আস্থার জামাল চাচাকে কেউ একজন রশি দিয়ে চেপে মেরে ফেলছে। তবে অবাক করা বিষয় হলো এখনো পর্যন্ত তান্ত্রী জামাল চাচাকে দেখেইনি। তাহলে তাকে নিয়ে এই ভীষণ দেখার তো তার কথাই না। রশি যে ধরে আছে তা
তাকে এমনিতে দেখা যাচ্ছে না, তবে আয়নাতে তার ছায়া দেখা যাচ্ছে। এটা হলো সেই শয়তান জিনটি যাকে ওই বইয়ের মাধ্যমে ডাকা সম্ভব, অর্থাৎ যে এই অভিশাপ বয়ে বেড়ায়। তান্ত্রী যখন স্বাভাবিক হয় তখন সে সবকিছু বুঝতে পারে এবং চলে যায় সরাসরি আস্থার ঘরে। ফে সেখানেই ছিল। তান্ত্রী আস্থাকে বলে ওই বইটি ফিরিয়ে দিতে এবং জিজ্ঞাসা করে তারা কোন সাহসে শয়তান জিনটির সাথে ডিল করতে গিয়েছে। এখানে বসেই মূলত আস্থা এবং ফে মিলে ওই কালো জাদু করছিল, যার ফলে ওই জিন গিয়ে জামাল চাচাকে একেবারেই শেষ করে দিয়েছে। আর এটা নিয়ে আস্থার মধ্যে কোনো রকম আফসোস নেই, যা দেখে তান্ত্রী বুঝতে পারে এই বইটি তার কাছে নিরাপদ নয়, তাই সে বইটি নিয়ে নিতে চায়। তবে ফে তা দেয় না, বরঞ্চ সে বলে সে তো জানেই না জামাল চাচা আস্থার সাথে কি করেছে। সে প্রতিদিনই আস্থার সাথে বাজে কাজ করত। এই সব কিছু সহ্য করতে না পেরে একবার তো আস্থা নিজেকে শেষ করতে পর্যন্ত চেয়েছিল, তবে সে মরেনি। সেই সাথে একবার সে গর্ভবতী পর্যন্ত হয়ে গিয়েছিল, তাকে গর্ভপাত করতে হয়েছিল। তখন আস্থা ফেকে নিষেধ করে এইসব কিছু বলতে, তবে ফে না থামলে আস্থা তাকে একটা থাপ্পড় মারে। এরপর সে তান্ত্রীকে সেখান থেকে চলে যেতে বলে। তান্ত্রী বলে সে জানতো না আস্থার সাথে এত কিছু হয়েছে, তবুও সে এই বইটি না নিয়ে এখান থেকে যাবে না, কারণ সে চায় না আর কোনো খুন হোক। আস্থা বলে সে এই বইটি না দিলে তান্ত্রী কি করবে। তান্ত্রীর যতটা সাহায্যের প্রয়োজন ছিল আস্থারা তা পেয়ে গিয়েছে। এখন আর তান্ত্রীর কোনো প্রয়োজন নেই তাদের জীবনে, তাই তান্ত্রী যেন তাদের জীবনে কোনো রকম দখলআন্দাজি না করে। একথা শুনে বেচারা তান্ত্রী কিছু না বলেই নিজের ঘরে ফিরে আসে। ঘুমের ভেতর তান্ত্রীর স্বপ্ন দেখে, যেখানে রক্তমাখা এক মেয়ে এসে তার কাছে সাহায্য চাচ্ছিল। এই মেয়েটি কে ছিল তা তান্ত্রী জানতো না। এখন পরদিন সকালে আস্থা জামাল চাচার বাড়িতে যায়। সেখানে সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে তার চাচার মৃত্যুতে, তবে আস্থার মুখের মিটমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছিল যে সে কতটা খুশি। সেদিন ক্যান্টিনে আস্থা, ফে এবং রেজা মজা করে আড্ডা দিচ্ছিল, তবে তান্ত্রী এক কোনায় শুধু শুধু চুপ করে বসেছিল। তারা তিনজন এখন আর তার সাথে কথা বলছে না। সেই সাথে গত রাতের ঝগড়ার জের ধরেই তান্ত্রীও তাদের থেকে দূরে আছে। তান্ত্রী বাইরে গিয়ে বসে, যেখানে তার পাশে এসে বসে মাহেশ। মাহেশ তান্ত্রীকে বলে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে, মানে সে নিশ্চয়ই ওই তিনজনের আসল স্বভাবের ব্যাপারে জেনে গিয়েছে। তান্ত্রী জিজ্ঞাসা করে তাদের স্বভাব কেমন। মাহেশ বলে এই তিনজন সব সময় তাদের সীমা অতিক্রম করে। তান্ত্রী জানতে চায় এর মানে কি। সে নিজে অনেক কিছু জানে, তাই সে জানতে চায় মাহেশ কি জানে। মাহেশ তখন বলে আরুমের গল্প, যে আরুমের জন্য তারা এত কষ্ট পাচ্ছে এবং তাকে খোঁজার জন্য এত মরিয়া হয়ে আছে। সেই আরুম আসলে নিখোঁজ হয়েছিল রেজা এবং লুকির কারণে। একবার লুকি এবং রেজা বাজি ধরেছিল এই নিয়ে যে তাদের মধ্য থেকে কে আগে আরুমের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে। রেজা আগেই আরুমকে পটাতে সক্ষম হয় এবং তার সাথে কাটানো অন্তরঙ্গ সব মুহূর্তের ছবি সে লুকিকে পাঠিয়ে দেয়, যে জিনিসটা লুকির ফোন দেখার মাধ্যমে আরুমও জেনে যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো কলেজে এই ছবিগুলো ছড়িয়ে পড়েছিল। ফে এবং আস্থারও এই ছবি ছড়ানোর পেছনে হাত ছিল। এই কথা আরুমও জানতো। এই ঘটনার ব্যাপারে জানার পর তান্ত্রী একেবারেই হতবাক হয়ে যায়। অন্যদিকে খাবার টেবিলে দেখা যায় খাবার খেতে খেতে হঠাৎই আস্থা প্রচন্ড কাশতে শুরু করে। তার গলা দিয়ে রক্ত বের হয়। কিছুক্ষণ পরই তার মুখের ভেতর থেকে এক টুকরো কাঁচ বের হয়ে আসে, যা দেখে ফে এবং আস্থা দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। সেখান থেকে তারা চলে যাচ্ছিল এমন সময় আস্থা মাহেশ এবং তান্ত্রীকে একসাথে কথা বলতে দেখে, যা দেখে সে বেশ রেগে যায় এবং তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। আমরা বুঝতে পারি আস্থার তান্ত্রীর মাহেশের সাথে এত কথা বলাটা একদমই ভালো লাগেনি। কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত তান্ত্রী বলে তার বিশ্বাস হয় না আস্থা এসবের সাথে জড়িত থাকবে, কেননা আস্থা নিজেও একজন শোষণের ভিকটিম। মাহেশ বলে সে করেছে এই কাজ, তান্ত্রী বিশ্বাস করুক বা না করুক। সেই সাথে মাহেশ আরো বলে যে আরুমের সাহায্য করতে পারেনি বলে মাহেশের নিজেরই বেশ অপরাধ বোধ হয়। আমরা প্রথম থেকেই মাহেশকে বিভিন্ন সময় ছবি তুলতে দেখেছিলাম, তার হাতে সব সময় ক্যামেরা থাকতো। এর একটা কারণও আছে। মাহেশ এখানে তার তোলা তান্ত্রীর বেশ কিছু ছবি তাকে দেখায়। প্রত্যেকটা ছবিতে তান্ত্রীর পেছনে ছায়া ছায়া অবস্থায় কাউকে দেখা যাচ্ছিল, আর এই মেয়েটি
আর কেউ নয় বরং আরুম ছিল। সেই সাথে গত রাতেও যখন তান্ত্রী ওই স্বপ্নটি দেখেছিল তখনও স্বপ্নে আরুমই তার কাছে সাহায্য চেয়েছিল। যে ব্যাপারটা জানার পর তান্ত্রী অবাক তো হয়, তবে সে আরো বেশি অবাক হয় যখন সে মাহেশের ক্যামেরাতে নিখোঁজ হওয়ার আগে আরুমের বেশ কিছু ছবি দেখে, যেখানে আরুমের পেছনে ওই জিনটাকে দেখা যাচ্ছিল। তান্ত্রী এই জিনটাকে দেখে হঠাৎই বলে ওঠে এটা হলো সুরুকানা। যা শুনে অবাক হয়ে মাহেশ জিজ্ঞাসা করে সুরুকানা কি। ঠিক তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আস্থা এবং ফেকে তান্ত্রীর ঘরে দেখতে পাই। তান্ত্রীর অনুপস্থিতিতে আস্থা তান্ত্রিক কিছু জিনিস এবং তার ছবি নিয়ে নেয়। সেখানে তান্ত্রীর চুলও নিয়েছিল, যা দেখে ফে বুঝে যায় আস্থা কি করতে চলেছে। সে আস্থাকে জিজ্ঞাসা করে সে সব কি করছে। আস্থা তার কথার কোনো জবাব না দিয়ে বেরিয়ে যেতে চায়। তখন ফে পেছন থেকে বলতে থাকে আস্থা যেন কিছু না করে। তান্ত্রী তাদের পক্ষে না থাকলেও তার কোনো দোষ নেই, সে প্রথম থেকেই তাদেরকে এতটা সাহায্য করেছে। বেচারা তান্ত্রীর এত বড় ক্ষতি করা আস্থার একদমই উচিত হবে না। যা শুনে আস্থা ভীষণ রেগে যায় এবং একটি কেচি দিয়ে ফেকে ভয় দেখিয়ে বলে ফে হলো আস্থার বেস্ট ফ্রেন্ড, তাই তার উচিত আস্থাকে নির্দ্বিধায় সমর্থন করা। এরপর যদি ফে তাকে আটকানোর চেষ্টা করে তাহলে সে ফের উপরই কালো জাদু করবে। একথা শুনে ফে চুপ হয়ে যায়। আস্থা সরাসরি তান্ত্রিক জিনিসপত্র এবং তার ছবি দিয়ে কালো জাদুর রিচুয়াল শুরু করে দেয়। সে একটি চক্র আঁকে যেরকমটি আরুমের ঘরে ছিল এবং সেখানে সে তান্ত্রীর নাম লেখে। এরপর তান্ত্রীর ছবি এবং চুল সেখানে রেখে নিজের রক্ত দিয়ে শুরু করে তার কালো জাদু। সে ওই শয়তানি বইটি খুলে তার মধ্য থেকে মন্ত্র পড়তে আরম্ভ করে। একসময় ধীরে ধীরে সে ওই শয়তান জিনের বশে চলে আসে। কিছুক্ষণ পর ফে এসে দরজা ধাক্কাতে থাকে। আস্থা দরজা তো খোলে, তবে যে আস্থা দরজা খোলে সে সম্পূর্ণ এক নতুন আস্থা ছিল। পুরোপুরিভাবে সে ওই শয়তান জিনের বশে চলে এসেছিল। তার চোখ একেবারেই কালো হয়ে গিয়েছিল। ফে আস্থাকে আটকানোর চেষ্টা করছিল, তাই তো আস্থা এখানে ফের চুল টেনে ছিঁড়ে নেয় এবং এরপর তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। হয়তোবা এবার আস্থা ফের উপরও কালো জাদু করতে চলেছিল। যে ব্যাপারটা বুঝতে পেরে ফে ছুটে বের হতে চায়। তখনই সে গিয়ে পড়ে রেজার সামনে। রেজা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তবে ফে ভয়ে রেজার কোনো জবাব না দিয়েই বরং সরাসরি বাইরে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই এক ভয়ানক দৃশ্য। ফের মাথার উপর দিয়ে ওই শয়তান জিনটি উড়ছিল। উড়তে উড়তে সে বলতে থাকে তার স্পেলের পরিবর্তে জীবন দেওয়ার কথা, রক্ত দেওয়ার কথা এবং 5 পাপীর কথা। ফে এখানে থমকে যায়। রেজা বারবার ফেকে ডাকে এবং তার কাছে আসতে বলে, তবে ফে কোনো শব্দই করে না, বরং সে ধীরে ধীরে ওই শয়তান জিনের বশীভূত হয়ে যায়। একসময় সেও শূন্যে ভাসতে আরম্ভ করে এবং ওই জিনের খুব কাছাকাছি চলে যায়। শয়তান জিনটি একাধারে তাকে নিজের সেই অদ্ভুত মন্ত্র পড়ে শোনাতে থাকে, যার ফলস্বরূপ ফে নিজ হাতেই নিজের চোখ উপড়ে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে রেজা ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে তান্ত্রী মাহেশকে সুরুকানার ব্যাপারে জানায়। আরুমের বাড়িতে তারা যে বইটি পেয়েছিল ওই বইটিই হলো সুরুকানা। মাহেশ জানায় আস্থার কাছে সে এর আগেও আরুমের ওই বইয়ের ব্যাপারে শুনেছিল। আস্থা তাকে বলেছিল আরুম নিজের কাছে সব সময় একটি বই রাখে। একথা শুনে তান্ত্রী বলে যে তাহলে আগে থেকেই আস্থার নজর আরুমের ওই বইয়ের উপর ছিল। তাই তো তারা যেদিন আরুমের বাড়িতে গিয়েছিল সেদিন সেখানে সবকিছু লন্ডভন্ড দেখেছিল। মূলত আস্থাই আগে একবার আরুমের বাড়িতে গিয়েছিল ওই বইয়ের খোঁজে। পরবর্তীতে সে যখন বুঝতে পারে যে এই বইটি এইভাবে খুঁজে পাওয়া সম্ভব নয় এবং এর জন্য তার তান্ত্রিক সাহায্যের প্রয়োজন, তখন সে তান্ত্রিককে ভুলিয়ে ভালিয়ে আরুমের বাড়িতে নিয়ে যায়। এই ঘটনা থেকে মাহেশ জানতে পারে বইটি এখন আস্থার কাছে আছে। সে বলে তাদের এখন আস্থার খোঁজে যেতে হবে, তাকে যে কোনোভাবে আটকাতে হবে, তা না হলে সে সবকিছু ধ্বংস করে দিবে। তখন তান্ত্রী তার কথার কোনো জবাব দেয় না, কারণ সে ইতিমধ্যে কারোর একটা বশে চলে এসেছিল। সে নিজেকে একটা অদ্ভুত জায়গায় দেখতে পায়। সেখানে কেউ একজন চিৎকার করে সাহায্যের জন্য প্রার্থনা করছিল। যে চিৎকারের আওয়াজ শুনে তান্ত্রী সেদিকেই এগিয়ে যায়। কিছু দূর যেতেই সে একটি কুঁড়ে ঘর দেখতে পায়, যার ভেতর থেকে এই চিৎকারের শব্দ ভেসে আসছিল।
জানালা দিয়ে ভেতরে তাকাতেই তান্ত্রী দেখতে পায় একটা মেয়েকে 5 জন লোক মিলে নির্যাতন করছে। মেয়েটি নিজেকে বাঁচাতে চিৎকার করে কাঁদছে। তার এই আকুতি মিনতি যেন ওই 5 জন লোকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। হঠাৎ করেই মেয়েটি তান্ত্রীর দিকে তাকিয়ে ভয়ানকভাবে হেসে ওঠে। তান্ত্রী এতে করে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সরে যায়। তবে এই মেয়েটির কষ্ট দেখে তান্ত্রী নিজেও সহ্য করতে পারছিল না, তাই সে মুখ ঢেকে কাঁদতে আরম্ভ করে। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে তাকিয়েই দেখতে পায় রাত হয়ে গিয়েছে। ওই মেয়েটি তার সামনেই দাঁড়িয়ে আছে এবং একটি বইয়ের ভেতরে কিছু একটা লিখছে। এই বইটি হলো আরুমের সেই বইটি। মেয়েটি বইতে ওই চক্র আঁকে এবং হাত কেটে নিজের রক্ত ওই চক্রে দিয়ে দেয়। এরপর সে ভয়ানক স্পেলটি বলতে থাকে। মেয়েটি বলতে থাকে সে 5 জন পাপীকে অভিশপ্ত করেছে। এই 5 পাপীকে মৃত্যু পর্যন্ত সে তাড়া করে বেড়াবে। তার স্ত্রী, কন্যা, বংশধরদেরও সে ছাড়বে না। এই অভিশাপ দিয়ে নিজেকেই নিজে সে আগুনে পুড়িয়ে ফেলে, যার ফলে আমরা বুঝতে পারি মেয়েটি নিজেকে উৎসর্গ করেছিল, যার ফলে এই অভিশাপের সাথে জড়িত হয়ে গিয়েছিল একটা ভয়ানক জিন। এইটুকু দেখা মাত্রই তান্ত্রীর হুঁশ ফিরে আসে। মাহেশ তখনও তাকে ডাকছিল। তান্ত্রী মাহেশকে বলে সে সবকিছু দেখেছে। ওই শয়তান জিনটিকেও সে তার স্বপ্নে দেখেছে। ওই মেয়েটিকেও দেখেছে যাকে 5 জন লোক মাতাল অবস্থায় শারীরিক নির্যাতন করেছিল, যে কারণে ওই মহিলা নিজেকেই নিজে শেষ করে দেয়। নিজেকে নিজে উৎসর্গ করার আগে সে ওই বইটির সাহায্যে 5 জনকে অভিশাপ দিয়েছিল, যে 5 জনের নাম ওই বইতে লেখা আছে, যে বইটি আরুমের বাড়িতে ছিল। ওই 5 জনের মধ্যে একজন হলো তান্ত্রিক দাদা। একথা বলেই তান্ত্রিক কাঁদতে শুরু করে। তার দাদার করা অপরাধের ফলই তান্ত্রিক সারা জীবন ধরে ভোগ করে আসছে। শুধুমাত্র সেই নয়, তান্ত্রীর বাবা একজন অত্যন্ত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এই অভিশাপের কারণেই তার এমন নির্মম মৃত্যু হয়েছিল। তান্ত্রী নিজে এই সবের সাক্ষী। শুধু কি সাক্ষী, তার দাদার করা এই অপরাধের কারণে তার বংশে যত মানুষ আসবে সবারই কোনো না কোনো সময় ওই জিনের সম্মুখীন হতে হবে, যেমনটি এখনো পর্যন্ত তান্ত্রী ভোগ করছে। আর এই ব্যাপারে অতীতের এত ভয়ানক সত্য জানার পর তার আরো বেশি ভয় করছে। মাহেশ তাকে বলে আরুমের আত্মাকে তাদের খুঁজে বের করতে হবে এবং সে কি চায় তা জানতে হবে। নিশ্চয় তার কিছু বলার আছে, তা না হলে সে সারাক্ষণ কেন তান্ত্রীর পিছনে পেছনে ঘুরছে। এছাড়া স্বপ্নেও অনেকবার তান্ত্রী আরুমের আত্মাকে দেখতে পেয়েছিল। তাই তো তারা দুজন মিলে চলে যায় আরুমের বাড়িতে, যেখানে আগে থেকেই আস্থা কালো জাদু করছিল। এখানে আস্থাকে ওই শয়তান জিনটি পুরোপুরি নিজের বশে নিয়ে এসেছিল। বশীভূত অবস্থাতে সে মন্ত্র পড়ে যাচ্ছিল। তাকে বশে আনার পর ওই শয়তান জিনটি এগিয়ে যায় তান্ত্রীর দিকে। তবে কোনো এক কারণে সে তান্ত্রীর কোনো ক্ষতি করতে পারে না, যার ফলে জিনটি প্রচন্ড রেগে যায়। তার রাগের কারণে জানালার সব কাজ ভেঙে যায়। এই কাজগুলো গিয়ে তান্ত্রীর গায়ে লাগতো। তবে মাঝে চলে আসে মাহেশ। মাহেশ এখানে তান্ত্রীকে বাঁচিয়ে নেয়। সে তান্ত্রীকে আগলে ধরে, যার ফলে ওই কাজগুলো গিয়ে লাগে মাহেশের গায়ে। একটি কাচের টুকরো তো তার ঘাড়ে ঢুকে যায়, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তান্ত্রী মাহেশকে ধরে কাঁদতে থাকে। সে এখনই মাহেশকে হারাতে রাজি ছিল না, কারণ সে ইতিমধ্যে মাহেশকে পছন্দ করতে শুরু করেছিল। মাহেশ নিজেও তাকে পছন্দ করত। এ কারণেই তো সে তান্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে ফেলেছিল। মাহেশের এমন অবস্থা হওয়ায় তান্ত্রী একেবারেই একা হয়ে গিয়েছিল। তার ভীষণ ভয় করছিল। ঠিক তখনই তান্ত্রী শুনতে পায় কারোর ফিসফিস শব্দ, যে কিনা তাকে সাহায্যের জন্য বলছে। সামনে তাকাতেই তান্ত্রী আরুমের আত্মাকে দেখতে পায়, যে কিনা তাকে সামনের দিকে ইশারা করছে। তান্ত্রী উঠে সেদিকে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে তান্ত্রী একটি জায়গায় গিয়ে থামে। সেখানে লাইট ফ্লিকার করছিল। সে ভালো করে কিছুই দেখতে পারছিল না। হঠাৎ করেই তার সামনে একটি দরজা খোলে। এটি সেই ঘর ছিল যে ঘরে এর আগেও একবার তান্ত্রী এসেছিল। ভেতরে যেতেই সে সেখানে আরুমকে দেখতে পায়, অর্থাৎ সে যে কোনো ভাবে অতীতে চলে এসেছিল। আরুম তখন তার সাথে ঘটা ওই খারাপ ঘটনার জন্য রেজা, লকি এবং আস্থার ফের উপর প্রতিশোধ নিতে চাইছিল। তাই তো সে ওই বইটি খুলে কালো জাদু করতে শুরু করে। তার বাবা তখন তাকে এই অবস্থায় দেখে ফেলে এবং তাকে থামানোর চেষ্টা করে। তবে সে কিছুই শুনতে চাইছিল না। মূলত যখনই কেউ এই কালো জাদু করার চেষ্টা করে, তখনই ওই জিনটি সেই মানুষটিকেই নিজের বশে নিয়ে নেয়। আরুমের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। এ কারণেই সে তার বাবার কথা শুনছিল না। সে কোনোভাবেই তার এই কালো জাদু থামাচ্ছিল না। আরুমের এমন অবস্থা দেখে আরুমের বাবা তাকে টেনে হিঁচড়ে অন্য রুমে নিয়ে যায় এবং সেখানেই বেঁধে ফেলে। সে ভেবেছিল সে
এইভাবে হয়তো বা আরুমকে আটকাতে পারবে। মূলত আরুমের ভালোর জন্যই সেই সবকিছু করছিল। তবে একবার যদি ওই জিনটি সেখানে চলে আসে তাকে আটকানো তো এত সহজ হবে না। তাই তো ওই জিনটি তখনই আরুমের বাবাকে হাওয়াতে ভাসাতে থাকে। ছাদে থাকা একটা লোহায় তার শরীরে ঢুকে যায়, যার ফলে আরুমের বাবার নির্মম মৃত্যু ঘটে। এই দৃশ্য নিজের চোখে দেখার পর তান্ত্রী আর সহ্য করতে পারে না। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে, যার ফলে সে ফিরে আসে নিজের বর্তমানে সে আরুমকে বেঁধে রাখা ওই ঘরটিতে ছিল। আরুমকে এভাবে বাধা অবস্থায় দেখে সে আরুমকে সাহায্য করতে চায়। সে ধীরে ধীরে আরুমের দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে ঠিক আছে কিনা। তখনই আরুমের শেকল নড়ে ওঠে। তান্ত্রী বুঝতে পারে আরুম বেঁচে আছে, তাই সে আরুমের শেকল খোলার চেষ্টা করে। তখনই সেখানে আস্থা চলে আসে। সে এখানে একটি ছুরি মাহেশের গলায় ধরেছিল। সে তান্ত্রীকে হুমকি দিতে থাকে। সে বলে তান্ত্রী যদি আরুমকে খোলার চেষ্টা করে তাহলে সে মাহেশকে মেরে ফেলবে। তান্ত্রী তখন বলে আস্থা তো মাহেশকে মারতেই পারবে না, কেননা সে অলরেডি জানে যে আস্থা মাহেশকে ভালোবাসে। একথা শুনেই ওই জিনের বশে থাকা আস্থা যেন নিজের হুঁশে ফিরে আসে এবং অনেকটা হতবাক হয়ে যায়। আমরা এখানে জানতে পারি যে আস্থা কেন আসলে তান্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করছিল। মূলত তান্ত্রীর সাথে তার কোনো শত্রুতা ছিল না। সেদিন যখন তান্ত্রী মাহেশের সাথে কথা বলছিল তখন তা আস্থা কিছুতেই সহ্য করতে পারছিল না। সে মাহেশকে এতটাই ভালোবাসতো যে সে মাহেশকে নিয়ে সব সময় হিংসা করত। সে কারোর মাহেশের কাছে আসা পর্যন্ত পছন্দ করত না। আর এই কারণেই মূলত সে তান্ত্রীকে মারার জন্য এত বেশি পাগল হয়ে উঠেছিল, কেননা তার মনে হচ্ছিল মাহেশ এবং তান্ত্রীর মধ্যে কিছু একটা চলছে। এই কারণেই সে তান্ত্রীকে কালো জাদু করেছিল। এই ব্যাপারটাকেই কাজে লাগিয়ে তান্ত্রী এখানে আস্থার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সে আস্থাকে মনে করিয়ে দেয় সে নিজেই একজন ভিকটিম। সে কেন অন্যদের ক্ষতি করতে চাইছে। কিছু সময়ের জন্য আস্থার জ্ঞান তো ফেরে, তবে ওই জিনের বশ থেকে মুক্ত করা এত সহজও ছিল না। তাই তো ওই জিন আবারও আস্থাকে নিজের বশে নিয়ে নেয় এবং তার হাতেই মাহেশকে মেরে ফেলে, যা দেখে তান্ত্রী জোরে চিৎকার করে ওঠে। এতে আস্থার হুঁশ ফিরে আসে। সে নিজের হাতে রক্তাক্ত ছুরি এবং পড়ে থাকা মাহেশকে দেখে হতভম্ব হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে মাহেশকে ডাকতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। কাঁদতে কাঁদতে হঠাৎই আস্থা চুপ হয়ে যায়। তান্ত্রী তাকে ডাক দিলে দেখা যায় তার চোখ একদমই কালো, অর্থাৎ সে আবারও ওই শয়তান জিনটির বশে চলে গিয়েছিল। সে ওই ছুরিটি আবারও হাতে তুলে নেয় এবং সামনের দিকে এগোতে থাকে। তান্ত্রী তাকে এমনটা করতে নিষেধ করে, তবে আস্থা এগিয়েই যায়। একটা সময় সে নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেয়। এই ঘটনাটি এর আগেও সে নিজের কল্পনায় দেখেছিল। এখন এখানে তান্ত্রী ছাড়া আর কেউই বেঁচে নেই, যেটা বুঝতে পেরে তান্ত্রী চিৎকার করে কাঁদতে থাকে। তখনই তার পেছনে থাকা আরুম নড়ে চড়ে ওঠে। ওই শয়তান জিনটি তার ভেতরেই ছিল। সে টেনে তার শিকল ছেড়ে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে তার দুনিয়াতে তারা প্রবেশ করেছে, তাই তারা যেন তাদের ভেতরে শয়তানকে জাগিয়ে তোলে। সে কাউকেই ছাড়বে না। এসব কথাই আরুম বলতে থাকে। সে ওই স্পেলটি আবারও পড়তে শুরু করে। তান্ত্রী বুঝতে পারে যে এইভাবে এই শয়তান জিনটাকে আটকানো সম্ভব হবে না। যার শরীরে ওই জিনটি রয়েছে তাকেই শেষ করে দিতে হবে, অর্থাৎ ওই স্পেলটি কমপ্লিট করার আগেই তাকে আরুমকে মেরে ফেলতে হবে। তা না হলে এই স্পেলটি আরো বেশি কার্যকর হবে। তাই তো সে আর কিছু না ভেবে সরাসরি গিয়ে আরুমকে আঘাত করে এবং কানে তাকে সরি বলে। আমরা দেখতে পাই আরুমের মুখ থেকে এক ঝাঁক ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে আরুম তান্ত্রীর কানে কানে থ্যাংক ইউ বলে, যা শুনে তান্ত্রীও বুঝতে পারে যে আরুমও এমনটি চাইছিল। তাই তো সে প্রথম থেকেই তান্ত্রীকে দেখা দিচ্ছিল, তাকে স্বপ্নে সাহায্যের জন্য বলছিল। তার দেহ এতদিন যাবৎ ওই শয়তান জিনটি কবজা করে রেখেছিল, আর শেষমেশ নিজের মৃত্যুর মাধ্যমেই সে মুক্তি পেল। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা টিভির একটি নিউজ দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল নির্যাতনের জন্য রেজাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, কেননা লোকি এবং রেজা মিলে এর আগেও আরুম ছাড়াও অনেক মেয়ের সাথে এই খারাপ কাজগুলো করেছিল। এই সব কিছু দেখছিল এবং তান্ত্রী ভাবছিল যে এই জিনটি সবারই ক্ষতি করলো। এছাড়া তার পরিবারে তো ওই বিশেষ অভিশাপটিও রয়েছে, তবুও জিনটি কেন তার ক্ষতি করতে পারেনি সেদিন।
তখনই তার মনে পড়ে যায় তার বাবার কথা। তার বাবা তাকে ছোটবেলায় বলেছিল যে তার জন্মের সময় পরিস্থিতি অনেক খারাপ ছিল, তারা হয়তোবা তাকে বাঁচাতে পারত অথবা তার মাকে। তার মা তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, এতটা ভালোবাসতো তার মা তাকে। মৃত্যুর আগে সে তার লকেটটি তার মেয়েকে দিয়ে গিয়েছিল এবং তার বাবাকে বলেছিল যে এই জিনিসটিই নাকি তাদের মেয়েকে রক্ষা করবে। আর এটাই হয়ে এসেছিল এতদিন যাবৎ। মায়ের ভালোবাসায় তার চারিপাশে একটি সুরক্ষার কবচ তৈরি করেছিল, যা তাকে এতদিন যাবৎ ওই জিনের হাত থেকে বাঁচিয়ে আসছিল। এসব কথা ভেবে তান্ত্রী অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। এই সব কিছু শেষ করার জন্য সে ওই বইটিকে আগুনে ছুঁড়ে মারে, যাতে করে এই বইটি আর কারোর হাতে না যেতে পারে। অন্যদিকে আমরা ফেকে দেখতে পাই যে কিনা পাগলাগারদের এক বদ্ধ ঘরে বন্দী ছিল। ওই দিন উপড়ে ফেলার কারণে তার চোখগুলো ছিল না। সে তার আশেপাশে ওই স্পেলটিও শুনতে পায় এবং তার চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তার দেখা ঠিক ওই ভীষণটির মতো, অর্থাৎ ওই কালো জাদুর প্রভাব এখনো তার উপর থেকে যায়নি। তাহলে কি রেজার উপর থেকে গিয়েছে? আমরা তখন দেখতে পাই রেজা জেলখানায় ছিল এবং সেও স্বাভাবিক ছিল না। সে গারদের দরজায় তার মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলছিল। এই সব কিছু আরমের করা ওই অভিশাপের কারণে হয়েছিল। তবে অভিশাপ কি এখানেই শেষ? আমরা তখনই তান্ত্রিকে দেখতে পাই যে কিনা বাসে করে কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ করেই কিভাবে যেন তার হাতে ওই শয়তানি বইটি চলে আসে, যা দেখে সে হতবাক হয়ে যায়। আশেপাশে তাকাতেই সে দেখতে পায় বাসের অন্যান্য সব যাত্রীদেরকে জিনেরা বশ করে ফেলেছে, যার ফলে আমরা বুঝতে পারি এই অভিশাপ এখন আরো বেশি ভয়ানক আকার ধারণ করেছে। গল্পের শেষ দৃশ্যে কালো পোশাক পরা লাল চোখের এক মহিলাকে আমরা আরমের বাড়িতে দেখতে পাই, যেখানে তার হাতে ওই শয়তানি বইটিও ছিল। আর এই রোমাঞ্চকর রহস্যকে উন্মোচন না করেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ইন্দোনেশিয়ান এই গল্পটি সদ্য মুক্তি পেয়েছে। এর দ্বিতীয় পার্ট এখনো পর্যন্ত বের হয়নি, তাই যদি কখনো এর দ্বিতীয় পার্ট বের হয় তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেনেশন নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকুন। সেই সাথে আমার কণ্ঠে এরকমই নতুন নতুন গল্পের জন্য কথার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানে আমি সদ্য মুক্তি পাওয়া অনেক ভালো ভালো মুভির গল্প এক্সপ্লেন করি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।